আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বিজয়ের মাস 1971 সালের এই ডিসেম্বরে আমাদের মহান বিজয় দিবস। এই দিনে জামাত, আল বদর, আল শামস, নেজামে ইসলামী, রাজাকার, শান্তি কমিটি এবং মুসলিম লীগ পাকিস্তানি সেনাবাহিনীর সাথে একসাথে 16 ডিসেম্বরে সাহরওয়ার্দী উদ্যানে বাঙালি এবং ভারতের যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে 93,000 অথবা 94,000 সেনাবাহিনী নিয়ে। সেদিন থেকে ভারতের প্রধান শত্রু বাঙালিরা হচ্ছে দ্বিতীয় শত্রু। এখন এই যে পাকিস্তান ভারতকে প্রথম শত্রু, বাঙালিকে দ্বিতীয় শত্রু ভাবে, এর কারণটা কি? এর কারণটা মূলত এখানেই নিহিত যে 1971 সালে তারা নাকে খত দিয়ে মাথা নত করে পায়ের কাছে অস্ত্র রেখে সারেন্ডার করেছিল। সেই সারেন্ডার দলিলে স্বাক্ষর করেছিলেন তিনি কাদের পক্ষে? রাজাকার, আল বদর, আল শামস এবং এই জামাতে ইসলামীর পক্ষে। তো এখন পাকিস্তানের যে গাত্রদাহ, বাংলাদেশ সৃষ্টির পরে জামাতে ইসলামী কিন্তু বাংলাদেশে চলে এসছে। বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, মানচিত্র সবকিছুই তারা মেনে নিয়েছে। গত 53 বছরে, বিশেষ করে 91 পরবর্তী সময়ে আমরা দেখে এসেছি জামাতে ইসলামকে বিভিন্ন জায়গায় বলতে যে আমরা তো বাংলাদেশ বিরোধী নই, আমরা তো পাকিস্তানের নয়, আমরা পাকিস্তান প্রেমী নয়, আমরা মুক্তিযুদ্ধ বিরোধী নয়, তারা বলে এসছে। কিন্তু বিএনপিও এক পা বাড়িয়ে বলতো যে এই মহান স্বাধীনতার যে ডাক, এই ডাকটা দিয়েছিলেন জিয়াউর রহমান। তারা বলতেন সত্য মিথ্যা সেটা নিয়ে একটা ভিন্ন ডিবেট আছে, সেই ডিবেটটাতে আমরা কখনো বিশ্বাস করি না জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। হ্যাঁ, তিনি মুক্তিযুদ্ধের একটি ঘোষণা 27 তারিখে পাঠ করেছেন। এই স্বাধীনতার মাসে রাজাকার, আল বদররা যখন এখন দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো শক্তি যখন ক্ষমতায় নেই, ইভেন বিএনপিও যখন ক্ষমতায় থাকে, যেহেতু বিএনপির প্রধান জিয়াউর রহমান 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বিএনপিতে অসংখ্য মুক্তিযোদ্ধা যারা আর্মি থেকে মুক্তিযুদ্ধে জয়েন করেছিল, তাদের একটা বিশাল গোষ্ঠী বিএনপির সাথে জড়িত ছিল। আর যারা সিভিলিয়ান মুক্তিযোদ্ধা, তাদের অল্প পরিমাণ অংশ বিএনপির সাথে জড়িত ছিল। যার কারণে বিএনপি যখন ক্ষমতায় থাকে, চাক বা না চাক, যেহেতু মুক্তিযোদ্ধাদের একটা চাঙ্ক অফ মুক্তিযোদ্ধা সেখানে ছিল, এই রাজাকার, এই আলবদররা তখন কিন্তু মাথা উঁচু করে কথা বলতে পারেনি। কিন্তু এখন বিএনপিও নেই, আওয়ামী লীগও নেই, ক্ষমতায় আছে ডক্টর ইউনূস, যিনি নিজেও একজন স্বাধীনতা বিরোধী হিসেবে আমরা দেশে প্রতিষ্ঠিত হতে দেখেছি। কারণ তিনি ক্ষমতায় এসে বলেছিলেন যে তিনি রিসেট বাটন করবেন। তো রিসেট বাটনটা কি? ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ছিল। ভারত শুধু আমাদের বন্ধু রাষ্ট্র নয়, ভারত কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারত 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে শুধু সাহায্য করেছে তা না, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। ভারত সেই রাষ্ট্র যার 54টি নদী বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে এবং এ থেকে আমাদের কৃষিকাজ, আমাদের মৎস্য উৎপাদন, আমাদের নানা রকমের শস্য উৎপাদনে ব্যবহৃত হয় এবং আমাদের এই নদীগুলোই হচ্ছে বাংলাদেশের মা। আমি আমার বহু ভিডিওতে বলেছি, বাংলাদেশ আমরা ছোটবেলা থেকে বলে এসেছি নদী মাতৃক দেশ। নদী মাতৃক মানে হচ্ছে নদী যাহার মাতা। বাংলাদেশের মাতা হচ্ছে নদী, আর নদীর মাতা হচ্ছে ভারত। এই ভারত আমাদের কাছে বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু পাকিস্তানের কাছে 1 নম্বর শত্রু। আর সাথে সাথে আপনি এই রাজাকার, এই আল বদর, এই আল শামস, কপালে পাকিস্তানের চিহ্ন আঁকা যে সব নতুন নতুন পাতি নেতার, অবশিষ্ট নেতার আবির্ভাব হয়েছে, তারা দেখেন না এখন পাকিস্তানের প্রেমে কতটা মশগুল? কেন মশগুল? কারণ তাদের চিন্তায় এবং চেতনায় পাকিস্তানের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। দেখেন, মানুষ হিসেবে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি অথবা আমাদের বাংলাদেশের এবং আরবের সবচেয়ে প্রতিষ্ঠিত ধর্ম মুসলিম, যেটাই আপনি হন, আপনি তো প্রথমে মানুষ হতে হবে।
মানুষের প্রথম কাজ হচ্ছে মা, মাটি এবং মাতৃভূমি। যারা মা এবং মাটি, মাতৃভূমিকে ভালোবাসে না, তারা মানুষ না, তারা পশু। যারা অন্য দেশের, যাদের কাছ থেকে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, তাদেরকে যখন তারা তাদের মা মনে করে, তাদের মাটি মনে করে, তাদের মাতৃভূমি মনে করে, তাদের চাইতে কুলাঙ্গার এই বাংলার জমিনে না, পৃথিবীর কোথাও জন্ম যেন না হয়। এখন এই পাকিস্তান পতাকা, চাঁদতারা মার্কা, পতাকা মার্কা লোকেরা আজকাল বলছে, এই যে মনে করেন পাগল, বাটপার, অসভ্য একটা আছে না কি কাজী ইব্রাহিম, যার সাথে জিনও কথা বলে, নানান রঙের চটুল কথাবার্তা বলে। আমার কাছে মাঝে মাঝে ধারণা হয় সে মনে হয় কোনো পতিতালয়ের দালাল টালাল হবে, কারণ তার কথাবার্তা কিন্তু এমন বাটপারে। আপনি যদি দেখেন শেখ হাসিনার সময়ে কি সুন্দর সুন্দর বঙ্গবন্ধুকে নিয়ে কথা, শেখ হাসিনাকে নিয়ে কথা, আবার দিন বদল হয়ে গেছে, তার কথাও বদল হয়ে গেছে। মুসলমানের দিল এবং মন কখনো এটা এই সিজনে সিজনে বদলায় না। এটা সব সময় সত্যের প্রতি, ন্যায়ের প্রতি, দেশ মাতৃকার প্রতি একরকমই থাকে। এই বাটপাতদেরকে আমরা প্রতিহত করেছি ৭১, আবার আমরা প্রতিহত করব। এই মহান বিজয় দিবসে ভারতের বিরুদ্ধে আজকে যেই সব স্লোগান বাংলাদেশে হচ্ছে, ভারতের বিরুদ্ধে বলে যে কি, তার চোখ রাঙা নিয়ে যদি ভারত ভয় পায়, আমি চাই দিল্লিতে পৌঁছুক। আহারে, পেশায় রাষ্ট্র করে পরে ফেলে কোনো ছুতা, জানো না সূর্যের সাথে আমার শত্রুতা। হ্যাঁ, পেশার চোখের সাথে সূর্য মিলিয়ে ফেলে। এই পেশাদের আনাগোনা বাংলাদেশে নয়, পৃথিবীর নানান প্রান্তেই আছে। আমরা দেখলাম দেশ এমন একটি সময়ে আছে, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সাথে যাদের সম্পর্ক আছে, সেই রকমের কোনো মানুষ ক্ষমতায় না থাকার কারণে এই মুক্তিযুদ্ধ বিরোধী, এই মৌলবাদী চক্র আজকে আস্ফালন করছে। রেডিওতে যান, টেলিভিশনে যান, যে দেশের জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, আমাদের যে হাজার বছরের ধারাবাহিকতা, এইসবের কোনো কিছুই কিন্তু এখন টেলিভিশনে নাই। এখন আছে শুধু খিস্তি খেউর। কেন খিস্তি খেউর আছে আপনাকে বলি, যে বিশিষ্টজন যারা, তারা কিন্তু অন্ধকার দিকটাকে ডেকে রেখে আলোর দিকটা মানুষের কাছে নিয়ে যায়। মানুষের কাছে যেন আলো সংক্রমিত হয়, আলো মানে ট্রান্সফার হয় এবং সমাজ আলোকিত হয়। আর এই মূর্খ, এই গণ্ড মূর্খ, এই রাজাকার, এই আলবদরের সন্তানরা, এই ধর্মাশ্রয়ী, এই মধ্যযুগীয় বর্বর ছেলেপেলেরা, এগুলা হচ্ছে মানে অবশিষ্ট। এখন এই অবশিষ্টগুলোই কিন্তু বাংলাদেশে বিশিষ্ট হয়ে গেছে। এখন খেয়াল করে দেখেন, অবশিষ্টরা যখন বিশিষ্ট হয়, তখন একটা সমাজ, একটা রাষ্ট্র কি পরিমাণ অন্ধকারে নিমজ্জিত হয়। যে দেখেন, বাংলাদেশ না, শুধু পৃথিবীর সব দেশেই 3টা টিম থাকে, এ টিম, বি টিম, আর একটু হচ্ছে অবশিষ্ট টিম। এখন বাংলাদেশে এ টিম আর বি টিম হলো বিএনপি, আওয়ামী লীগের ভেতরে তারা আছে। আর সি টিম যেটা আছে, এটা হলো এর বাইরের অংশগুলো। এই এখন সি টিম খেলাধুলা করছে। এখন বাংলাদেশে সি টিম দিয়ে কাজ চালানো হচ্ছে। এই যে সামনে একটি নির্বাচন, বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগকে আউট করা হয়েছে। কিসের জন্য? ওই সি টিমকে নিয়ে আসার জন্য। আর এই সি টিমকে নিয়ে আসার যে প্ল্যান ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন না, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তিনি রিসেট বাটন করবেন। রিসেট বাটনটা কি? মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে এই সমাজে প্রতিস্থাপন করবেন। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, যার সাথে আমাদের নানান ট্রেডিং এবং নানান ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সূতিকাগার, আমাদের সাথে একাত্মতা আছে, একসাথে বাধা আছে। সেই এবং বাংলা নামে যে পশ্চিমবঙ্গটি রয়েছে, এটি কিন্তু 1911 সাল পর্যন্ত একসাথে ছিল। ইভেন 1911 সালের পরও, বঙ্গভঙ্গের পর, 6 সাল থেকে 11 সাল বাদ দিলে, 4 সাল থেকে 11 সাল বাদ দিলে 1900, আর বাকি সব সময় কিন্তু এই বাংলা 1947 সাল পর্যন্ত একটি মাত্র ভূখণ্ডের ছিল, এবং এটা একটি দেশের মতোই ছিল, বঙ্গদেশ। সেই বঙ্গদেশের অর্ধেক ভারতে, অর্ধেক বাংলাদেশে। সুতরাং তাদের সাথে আমাদের সেই রকম হেরিটেজ। তাদের বিরুদ্ধে আমাদেরকে পাকিস্তানপন্থী করবে, ভারতকে বন্ধুপ্রতিম রাষ্ট্রকে শত্রু ঠেলে দিয়ে।
তারপর অবশিষ্টদেরকে প্রতিস্থাপন করবে বিশিষ্ট দ্বন্দ্বের পরিবর্তে। ঠিক এমনিভাবে এই সমাজে, এই রাষ্ট্রে অর্থনীতিকে উপরে নেওয়ার জন্য তো ডক্টর ইউনূস, তাই না? কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশি টাকায় 4,000 বিলিয়ন, মানে 400 বিলিয়ন প্রতি বছর আমাদের বাংলাদেশি টাকায় আমরা জিডিপি আমাদের গ্রোথ হয়েছে, অর্থাৎ 7.5%। আর এখন সেটার গ্রোথ হচ্ছে 3.5%, অর্ধেকেরও নিচে। তার মানে প্রতি বছর 200 বিলিয়ন আমাদের সমাজে নাই, অর্থাৎ আমাদের যে 200 বিলিয়ন উৎপাদন সেটা এখন নাই হয়ে গেছে। মানুষের জীবনে হাহাকার চলছে। এইটাই ডক্টর ইউনূসের রিসেট একটা উন্নয়নশীল দেশকে একটা অবনত দেশে পরিণত করবে, যে দেশটি পৃথিবীর টপ গ্রোথের যে রাষ্ট্রগুলো ছিল তাদের মধ্যে ছিল, সেটাকে লোয়েস্ট গ্রোথের রাষ্ট্রে নিয়ে গেল। তো ঠিক এমনিভাবে এই 16ই ডিসেম্বরে আমাদের ভারতে একটি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে, বিজয় দিবসের অনুষ্ঠান হবে লন্ডনে। আমরা 15ই ডিসেম্বর রাত্রে একটি বড় অনুষ্ঠান করব। আর পৃথিবীর আরো নানান দেশে হবে, কিন্তু বাংলাদেশে সেরকম কোনো জাতীয় অনুষ্ঠান নেই, নেই কোনো কুচকাওয়াজ। কেন নেই? কারণ ডক্টর ইউনূস যতদিন ক্ষমতার মসনদে আছে ততদিন পাকিস্তানি ধারার রাজনীতি বাংলাদেশে চলবে, বাংলাদেশি ধারার রাজনীতিও চলবে না, মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনীতিও চলবে না। এই 71-এর রাজাকার মনস্ক এই মানুষটি বাংলাদেশের মসনদে বসে বাংলাদেশটাকে যে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, এই জায়গা থেকে বাংলাদেশ 20 বছরও বেরিয়ে আসতে পারবে না। ভারত আমাদের সাথে 50 বিলিয়নের বিভিন্নভাবে ট্রেড হতো ভারতের মধ্যে দিয়ে, কিছু আমাদের সাথে ভারতের হতো, কিছু আমরা ভারতের মধ্যে দিয়ে অন্য দেশে করতাম। এইভাবে আদান প্রদানে বাংলাদেশের অর্থনীতির সাথে বিশাল একটা সম্পর্ক ছিল ভারতের। এখন ভারত সেই ট্রেড অনেকটাই বন্ধ করে দিয়েছে। এর কারণটা কি? বাংলাদেশও চায় না আর ভারতও চায় না। এর ফলে যেটা হয়েছে, গার্মেন্টস শিল্পগুলো মরে যাচ্ছে। শিল্পের যে স্থানীয় কাঁচামাল বাইরে যেগুলো বিদেশ থেকে আনা হতো, ভারত থেকে যে অংশটা আসতো সেটা এখন আর আসছে না। ভারত ইচ্ছা করেই এখন আর বাংলাদেশের সাথে ব্যবসা করতে তত আগ্রহী না, যার ফলে ভারতের ক্ষতি হচ্ছে, আবার বাংলাদেশের ক্ষতিটা তার দ্বিগুণ হচ্ছে। ভারত অনেক বড় শক্তি, 10 বিলিয়ন যদি তারা ট্রেড না করে, তাদের অর্থনীতির যে সাইজ 10 বিলিয়ন হয়তো তাদের 1%, আর 10 বিলিয়ন আমাদের 50%, 30%, 20%। সুতরাং আমাদের ক্ষতিটা ভারতের চাইতে অনেক বেশি হচ্ছে। এখন আপনি আমাদের দেশ থেকে উৎপাদন করবেন, আমাদের দেশে পোর্ট আনবেন, পোর্ট এনে এখানে খালাস করে মালটা সাপ্লাই দিবেন কোন দিক দিয়া? ভারতের দিক দিয়া। ভারত আপনাকে দেবে না। সুতরাং আপনি পোর্ট যত বড়ই করেন, যদি ভারতের সীমানা, ভারতের জায়গা ব্যবহার করতে না পারেন, আপনি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, আপনার বাপের দেশ কোনো জায়গায় পাঠাতে পারবে না। আসুন, এই মুক্তিযুদ্ধের যে বিজয়ের মাস 16ই ডিসেম্বর সামনে, এই 16ই ডিসেম্বরকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করি, আমরা এই অন্ধকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ছিল, তারা আমাদের সাথে সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। কারণ বন্ধুত্ব দুদিনেই বেশি দরকার। আর পাকিস্তান আমাদের 71 শত্রু ছিল, এখনো শত্রু। পাকিস্তান শুধু বাংলাদেশের শত্রু না, পুরো বিশ্বের জন্য শত্রু। কেন পুরো বিশ্বের শত্রু? কারণ তারা উৎপাদন করে মৌলবাদ, আর এই মৌলবাদ আর জঙ্গিবাদ দিয়ে সারা বিশ্বকে তারা বিষিয়ে তুলেছে। যার কারণে পৃথিবীর কোনো দেশে যাইয়া যদি আপনি ফাঁকি বলেন, এটাকে তারা গালি মনে করে। খেয়াল করে দেখেন, বাঙালিকে বাঙালি বললে কিন্তু কেউ এটাকে গালি মনে করে না। পাকিস্তানিদেরকে যদি ফাঁকি বলে, তাহলে কিন্তু তারা এটাকে গালি মনে করে। কেন মনে করে? কারণ তারাও জানে পাকিস্তান হয় ভিক্ষা করতে যায় সৌদি আরবে, নয় চুরি করতে যায়। পুরা পৃথিবীর যেখানে যায় সেখানেই তারা দুর্নীতির সাথে জড়িত এবং ধর্ষণের সাথে জড়িত। ব্রিটেনে সবচাইতে বেশি দর্শনকারীর বাড়ি হচ্ছে পাকিস্তান। রাষ্ট্রীয়ভাবে আপনি একটু গুগল করে দেখেন যে ব্রিটেনে যে ইয়াং গার্লদেরকে গ্রুমিং করে কারা দর্শনের শিকার করে, এটা আপনি ইউটিউবে যান অথবা আপনি গুগলে যান, আজকে দেখেন, দেখবেন 1 নম্বরে পাকি, 2 নম্বরে আফগান। তো এই পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, ইরাক অথবা এই সোমালিয়া বানানোর যে ধান্দা ডক্টর ইউনূসের, আমরা তা হতে দেব না।
ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। সম্মানিত দর্শক, যেদিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো সেই দিন রয়টার্সের একটি সংবাদ বাংলাদেশ বিষয়ে রীতিমতো তোলপাড় তৈরি করেছে। আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে একটি সাক্ষাৎকার দিয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং তার সেই সাক্ষাৎকারে তিনি যে বিষোদ্গার করেছেন, যে কথাগুলো বলেছেন এবং প্রকারান্তে যে হুমকি দিয়েছেন, এই মুহূর্তে সেটি সামাল দেওয়া সরকারের জন্য খুবই কঠিন হয়ে যাবে। এবং সরকার যেভাবে সবকিছু সহজ মনে করেছিল, বা সরকারের সাথে যারা সমর্থক গোষ্ঠী রয়েছেন তারা যেভাবে সবকিছু একেবারে জলবৎ তরলং তরলং জলবৎ তরলং জলের মতো একদম পাতলা সহজ সরল এরকম মনে করেছিল, আসলে ঘটনাটা ওইরকম নয়। জনাব শাহাবুদ্দিন চুপ্পুর সম্পর্কে আমি বেশ কয়েকটি ভিডিও করেছিলাম। তো সে সকল ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে এই ভদ্রলোক জন্মগতভাবে সাহসী, প্রচন্ড সাহসী। সাহসী মানুষ সবকিছু করতে পারে। তিনি একজন মুক্তিযোদ্ধা, এবং যখন বঙ্গবন্ধুর ৭৫-এর ১৫ই আগস্টের পর যখন সবাই পালিয়ে গিয়েছিল তখন তিনি বিদ্রোহ করেছিলেন, জেলে গিয়েছেন। জেল থেকে বের হয়ে তিনি বিসিএস পরীক্ষায় পাশ করেছেন, জেলা জজ হয়েছেন। তো জিয়াউর রহমানের আমলে বিসিএস এ অংশগ্রহণ করে তারপরে প্রমোশন পেয়ে পেয়ে জেলা জজ হওয়া এত চারটিখানি কথা নয়। তিনি যখন জজ ছিলেন তখন জজ বলতে বিশাল একটা ব্যাপার, যেন ব্যাপার নয়। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিচার বা অন্যান্য যারা আছেন, তো এডুকেশনের দিক দিয়ে আপনি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে কোনো অবস্থাতেই নিচে ফেলতে পারবেন না। আর যদি রাষ্ট্রীয় মর্যাদা বলেন, এখন তো ডিস্ট্রিক্ট জাজের মর্যাদা সচিব পর্যায়ের, তো এটা তিনি অনেক আগে হয়ে আসছেন। তিনি দুর্নীতি দমন কমিশনের যখন কমিশনার ছিলেন, এ বাংলাদেশের যত রথী মহারথী রয়েছে, কেউ তার পা ধরেছেন, কেউ তার হাত ধরেছেন, কেউ তার বন্ধু হওয়ার চেষ্টা করেছেন। ফলে পুরো আওয়ামী লীগ জমানাতে দুদকের সবচেয়ে পাওয়ারফুল কমিশনার তদন্ত, এই পদটিতে থেকে এই বাংলাদেশে কার কতটুকু ওজন আছে, কার কতটুকু সাহস আছে, কার কতটুকু সম্পত্তি আছে, কে কতটুকু বড় কথা বলতে পারে, এটা জনাব শাহাবুদ্দিন চুপ্পুর মুখস্থ। ওটা এরকম একটা পোস্ট। তৃতীয়ত, তিনি সেখান থেকে এস আলমের যে ইসলামী ব্যাংক, সেই ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক। তো দুর্নীতি দমন কমিশন থেকে গিয়ে ইসলামী ব্যাংকে গিয়ে আবার পরিচালক হয়েছেন। ফলে পুরো আর্থিক সেক্টর, স্পেশালি ডক্টর মোহাম্মদ ইউনূসের কতটুকু ক্ষমতা আছে, কি করতে পারেন, কয়টা টাকা আছে, এটা তিনি এখন একেবারে ওজন করে নিখুঁতভাবে, সোনা যেভাবে ওজন করে সেভাবে ওজন করে বলতে পারেন। তারপর তিনি রাষ্ট্রপতি হয়েছেন। রাষ্ট্রপতির চেয়ারটা এরকম, তার প্রোটোকলের জন্য একজন মিলিটারি সচিব আছেন, মেজর জেনারেল পদমর্যাদার অথবা লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার। তার একজন ব্যক্তিগত সচিব আছেন, তিনি সচিব পদমর্যাদার। তার কাছে যারা যায় বাই প্রোটোকলে প্রধান বিচারপতি যান। বিচারপতিদের অপসারণ ক্ষমতা তার হাতে। দুর্নীতি দমন কমিশনের বার্ষিক প্রতিবেদন তার কাছে জমা দিতে হয়। প্রধানমন্ত্রীকে তার সাথে গিয়ে দেখা করতে হয়। এবং আওয়ামী লীগ জামানাতে এই জিনিসগুলো তিনি ভোগ করেছেন। ফলে এই রাষ্ট্রের বড় বড় চেয়ারে বসে, তিনি প্রধানমন্ত্রী নন কিন্তু প্রধানমন্ত্রী তো তার সামনে গিয়ে বসেছেন,
তাকে গার্ড অব অনার দিতে বাধ্য হয়েছেন। আগে তিনি গিয়েছেন, প্রধানমন্ত্রীর পিছনে গিয়েছেন। তো শেখ হাসিনার মতো মানুষ যদি শাহাবুদ্দিন চুপ্পুর সামনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতি বলতে পারে, সেখানে এখন মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমি আর বললাম না, আপনারা বুঝে নেন বাকিটা। তো সেই অর্থে শাহাবুদ্দিন চুপ্পুর এই কাহিনী বলার অর্থ যে তাকে আপনি যত ইজি মনে করেছেন, যত চুপচাপ মনে করেছেন, আসলে তিনি তত চুপচাপের মানুষ নন। তার নির্বাচন এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখেন, অত্যন্ত জনপ্রিয়। একেবারে ছাত্র বয়স থেকেই মানে মাটি এবং মানুষের রাজনীতি তিনি করে আসছেন। রাস্তায় বসেন এবং মানুষের সাথে বন্ধুত্ব করেন, এবং রাষ্ট্রপতি হওয়ার পরেও তার সেই বন্ধুত্ব তিনি বজায় রেখেছেন। পাবলিক ওরিয়েন্টেড, হি ইজ এ গ্রেটফুল ম্যান। তার ব্যক্তিগতভাবে তাকে যত খারাপ বলেন, দুর্নীতিবাজ বলেন, যা কিছু বলেন না কেন, কিন্তু তিনি যে একজন কৃতজ্ঞ মানুষ। কৃতজ্ঞ মানুষ মিন্স তার জন্য যারা যারা করেছে সবার কথা তিনি স্মরণ রাখেন এবং সেই সম্পর্ক তিনি বজায় রাখেন। তো সেই মানুষটিকে আপনি ওজন করতে পারেননি। আপনি যদি প্রথম দিন তাকে বের করে দিতেন, ইট ওয়াজ এ গুড ডিসিশন। কিন্তু তারা সেখানে রেখে অপমান করেছেন, কষ্ট দিয়েছেন, তাকে বারবার ভয় দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু ভয় পাওয়ার মানুষ না। তিনি ভয় না পেয়ে অপমানিত হয়েছেন। তাকে নির্বিষ করার চেষ্টা করা হয়েছে, তার মিডিয়া কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু তার মিডিয়া কেড়ে নেওয়ার পরেও তিনি কি করে রয়টার্সের সাক্ষাৎকার দিলেন? আর এই যে ৬-৭ মাস যাবৎ সে চুপচাপ থেকে রয়টার্সে একটা সাক্ষাৎকার দিয়ে এখন সারা দুনিয়া তোলপাড় করে ফেলছেন। রয়টার্সের সাক্ষাৎকার বাংলাদেশের সব পত্রিকা ছাপাতে বাধ্য, তারা ছাপিয়েছে, না সে চাকরি থাকবে না। আর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মিডিয়া, বিবিসি, সিএনএন থেকে শুরু করে বাংলাদেশ সংক্রান্ত যত কিছু আছে সব জায়গায় এই রিপোর্ট চলে গেল। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তার প্রেস উইংসকে সরিয়ে এনে গত সেই 7 মাসে তার যতটুকু ক্ষতি করেছেন তার 7,000 গুণ ক্ষতি করে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাস্ট একটা রয়টারের সাক্ষাৎকার দিয়ে। তো হি ইজ নট এ সিম্পল ম্যান। এখন এই সময়টিতে এসে তিনি এই রয়টার্সের সাক্ষাৎকার দিয়ে তিনি বললেন যে আমি অপমান বোধ করেছি, আমি চলে যেতে চাই, আমার দায়িত্ব এবং কর্তব্য আছে, এই জন্য ইলেকশনটি পর্যন্ত আমি অপেক্ষা করব, এরপর আমি চলে যাব, এটা আমার ভালো লাগছে না। এরপর তিনি যে জিনিসগুলো বলেছেন সেটা হলো সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আক্রমণ করেছেন, নজিরবিহীন। বলেছেন যে তার ব্যবহারে বা এই সরকারের ব্যবহারে তিনি ভীষণ রকম অসন্তুষ্ট, তার যে প্রাপ্য সম্মান মর্যাদা তিনি পাননি, তার অধিকার হরণ করা হয়েছে। যেমন তিনি তার দপ্তর থেকে চিঠি দিয়েছেন, সেই চিঠির উত্তর এই সরকার দেয়নি। আর তার কাছে যে সকল চিঠিপত্র এসেছে সেই চিঠিও তার কাছে হস্তান্তর করা হয়নি। তার অনেকগুলো বিদেশ সফর ছিল, যেটি রাষ্ট্রীয় প্রটোকলে বিদেশ থেকে এসেছিল। বিভিন্ন সংস্থা, রাষ্ট্র তাকে সেখানে নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানিয়েছিল। এই খবরগুলো পর্যন্ত তার কাছে পৌঁছানো হয়নি। রাষ্ট্রীয় যে সকল প্রোটোকল আছে সে সকল প্রোটোকলে তার যেখানে যাওয়া দরকার সেখানে তাকে যেতে দেওয়া হয়নি। যেমন ধরুন, সেনাবাহিনীর রাষ্ট্রপতির কুচকাওয়াজ হয়, নামটা হলো রাষ্ট্রপতির কুচকাওয়াজ, কিন্তু রাষ্ট্রপতি নেই। কেন এরকম হলো? এই জিনিসগুলো নিয়ে তিনি প্রশ্ন করেছেন। ঠিক এমন একটা সময়টিতে যখন সবকিছুই একটা বেহেশত দোজখের মাঝামাঝি জায়গাতে আছে। তিনি যে কয়বারই কথা বলেছেন সবগুলো কথা কিন্তু আগামীর জন্য গিলোটিন হয়ে আছে। আমি আবার বলছি, তিনি কিন্তু সাধারণ মানুষ নন।
তার মেধা, তার যোগ্যতা অন অ্যাভারেজের চেয়ে বেশি। তিনি বলেছেন একবার, ক্ষুদ্র একটা ব্যাপার, মানব জমিনের মতিউর রহমান চৌধুরীকে চা খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। কথার প্রসঙ্গে একেবারে ভালো মানুষের মধ্যে জাস্ট একটা গুপ্ত তথ্য দিয়েছেন, যেটা একটা সাংবাদিক কখনো গোপন রাখতে পারে না। তিনি জানেন এটা। কি বলেছেন তিনি? তিনি বলেছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন, আমার কাছে তো কোনো পেপার নেই, কোনো পেপার আসেনি। বোঝার চেষ্টা করেন। তা আমার কাছে কোনো পেপার আসেনি, ফাইলে নাই, তাহলে শেখ হাসিনা পদত্যাগ করলো কার কাছে, কোথায়? এই গেল এক। ফলে এখন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, আগে যেটা আওয়ামী লীগ বলতো প্রধানমন্ত্রী নাই, আছে, মানে একটা জটিল, ওই যে একটা বক্তব্য দিয়ে যে জটিল অবস্থা তিনি তৈরি করে ফেলেছেন, সেই জটিল অবস্থা মানে আগামীতে কোর্ট কাছারিতে সেটেল হবে, এটা লিখে রাখেন। মানে ভবিষ্যতের যারা মানে মানে গিলোটিন তো আপনারা জানেন, একটা গিলোটিন মার্কা তিনি চাল দিয়ে রেখেছেন এবং বক্তব্য দিয়ে রেখেছেন। বেশি কথা বলার দরকার নাই তো, আমাদের মতো সারাদিন বকর বকর করার দরকার নেই তো, একটা বললেই হয়ে গেল। এরপর তিনি আরেকটি কর্ম করেছেন, সেটি হলো যখন সরকার গঠন নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, সরকার কিভাবে হবে ইত্যাদি ইত্যাদি সবকিছু, সবাই দিশেহারা। এবং ওই মুহূর্তে যারা এটা নিয়ে দৌড়াদৌড়ি করছিল, তাদের কিন্তু আসলে প্র্যাকটিসিং ল, সংবিধান এবং রাষ্ট্র সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা ছিল না, কারোরই নাই, এখনো পর্যন্ত নাই। ঠিক সেই জায়গাতে তিনি খেলে দিয়েছেন। বুদ্ধি এমন একটা জিনিস, মানে আপনার যদি বুদ্ধি থাকে, তাহলে আপনি যে কোনো বেকুব সম্রাট, দুনিয়ার সম্রাট, তাকে দিয়ে আপনার জুতা পলিশ করাতে পারবেন। আপনার যদি কৌশল জানা থাকে, অভিজ্ঞতা থাকে, বুদ্ধি থাকে, সাহস থাকে, আপনি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটা লোককে মুহূর্তের মধ্যে আপনি ফাঁসিতে লটকিয়ে দিতে পারবেন। তো ওই সময় যখন দিশেহারা জাতি, তখন হি ইজ দ্য ম্যান। সবাইকে বুদ্ধি দিল যে আপনারা সুপ্রিম কোর্টে রেফারেন্স চান 106 অনুচ্ছেদ অনুযায়ী। সবাই বলল হায় হায়, এসে তার ভালো কোনো বুদ্ধি নাই। সবাই বলল মহামান্য রাষ্ট্রপতি আপনি সেটা করেন। এই 106 অনুচ্ছেদে সেই সুপ্রিম কোর্টে রেফারেন্স চাওয়া হইল, এবং সেটি করার জন্য তড়ি ঘড়ি করে, মানে রাষ্ট্র গঠনের আগে, সরকার গঠনের আগে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো, এবং এমন একজনকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো একেবারেই তরুণ। এই অ্যাটর্নি জেনারেলের অফিস, তারপরে মানে তিনি নির্বাচন করবেন, ভালো লয়ার, আমার খুব মানে কাছের মানুষ, কিন্তু এই রাষ্ট্রীয় যে কূটচালগুলো রয়েছে, বিচারিক যে কূটচালগুলো রয়েছে, ওটা এখন তিনি যেভাবে বুঝেন, ওই সময়টাতে তিনি বুঝে উঠতে পারেননি। ফলে কি হলো, 106 অনুচ্ছেদ অনুযায়ী একটা রায় চলে গেল, সে অনুযায়ী সরকার গঠিত হলো। এখন লোকজন প্রশ্ন করছে, ভালো কথা, 106 অনুচ্ছেদ অনুযায়ী যে রায়টা হলো, সেই রায়ের রেকর্ড সুপ্রিম কোর্টে থাকবে। সুপ্রিম কোর্ট তো বেসিক্যালি কোর্ট অফ রেকর্ড, তো সেখানে তো সবকিছু সংরক্ষিত থাকবে। কোথায় রেকর্ড? প্রধান বিচারপতি তখন যিনি ছিলেন, তিনি তো ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন বা ক্যান্টনমেন্টে পালিয়েছিলেন, ক্যান্টনমেন্টে জিম্মায় ছিলেন। আরো একজন বিচারপতি, তিনিও সেখানে ছিলেন। তো এরকম একটা রেফারেন্স দেওয়ার জন্য একটা ফুল কোর্ট, অ্যাপিলেট ডিভিশনের ফুল কোর্ট একটা বিচারপতিদের বৈঠক দরকার। সেই বৈঠকটা কবে হয়েছে, আর সেই বৈঠকে বিচারকদের স্বাক্ষর কোথায়, এবং সেটা সুপ্রিম কোর্টের কোন ফাইলে আছে? নাই। বোঝার চেষ্টা করেন। 106 অনুচ্ছেদের এই সরকার গঠন নিয়ে আগামীতে যখন আলোচনা হবে, চুপ্পু সাহেব কি খেলাটা খেলে দিয়েছেন বোঝার চেষ্টা করুন। তো সেই মানে
106 অনুচ্ছেদ নিয়ে জনাব সুপ্রু সাহেবের খেলা, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে শেখ হাসিনা তার খেলা, এবং সর্বশেষ এই রয়টার্সে তার সাক্ষাৎকার, এই 3টি খেলা, গেম ইজ ওভার। এখন সরকার খুব বুদ্ধিমান, বিশ্ব খেলোয়াড়, খুব ঘন ঘন কথা বলেন। এখন এই খেলাগুলো বর্তমানে কিভাবে সামাল দেন, আগামীতে কিভাবে সামাল দিবেন, এবং যারা আছেন তারা কিভাবে সামাল দিবেন, যারা আসবেন তারা কিভাবে সামাল দিবেন, সেটাই দেখার বিষয়। খেলা কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।